আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি খুব সাধারণ বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, কোমর ব্যথার অন্যতম একটা কারণ। এই টার্মটার সাথে আমরা আসলে অনেকে পরিচিত না। কোমর ব্যথার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে পরিচিত যেটা সবাই জানে সেটা হচ্ছে ডিস্ক জনিত সমস্যা। কিন্তু ডিস্ক জনিত সমস্যা ছাড়াও এবং মেকানিক্যাল কারণ ছাড়াও কোমরের অন্যতম একটা কারণ স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস জিনিসটা কি সেটার জন্য এখানে স্পাইনের একটা মডেল রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে কোমরের মেরুদণ্ডের যে হাড়গুলি আছে, এই দুটো হাড়ের মাঝখানে নরম জেলির মতো ডিস্ক থাকে। কোনো কারণে ডিস্কটা যদি পেছন দিকে চলে এসে এই যে হলুদ যে অংশগুলো দেখছেন সেগুলো হচ্ছে নার্ভ রুট। দুই পাশে ডানে এবং বামে এই নার্ভ রুটগুলো পায়ের দিকে নেমে যায় কোমরের অংশ থেকে, এবং পায়ের অনুভূতি, পায়ের শক্তি এই নার্ভ রুটগুলো দিয়েই আসে। যদি ডিস্ক বেড়ে যেয়ে পেছনের দিকে চাপ দেয় তাহলে এই নার্ভ রুটগুলোর উপরে চাপ পড়ে, যার কারণে রোগী কোমর ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা অনুভব করেন। সেটা ডিস্ক জনিত সমস্যা বা পিএলআইডি আমরা বলে থাকি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিসে কি হয়, কোনো কারণে ডিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে বয়স বাড়ার সাথে সাথে, হাড় ক্ষয় হওয়ার সাথে সাথে, অথবা আঘাতজনিত কারণে পার্টস নামে যে অংশটা রয়েছে সেটা যদি ভেঙে যায় তাহলে স্পাইনাল কলামটা ঠিকভাবে থাকতে পারে না। সেক্ষেত্রে একটা হাড় অন্য একটা হাড়ের সামনের দিকে অথবা পিছনের দিকে চলে যায়। যখন একটা হাড় অন্য একটা হাড়ের সামনের দিকে চলে যাবে তাহলে ভিতরে যে নার্ভ রুটগুলো ফ্রিভাবে মুভ করতে পারতো, স্পাইনাল কর্ড যেটা নেমে আসছে তার কন্টিনিউশন থিকাল স্যাক যেটার উপরে কোনো প্রেশার ছিল না, যখন হাড়টা সামনে এগিয়ে যাবে তখন এই নার্ভ রুটের উপরে তীব্র প্রেশার পড়বে, যার কারণে রোগীর পিএলআইডিতে যেমন উপসর্গগুলো আসে ঠিক একই রকম উপসর্গগুলো স্পন্ডাইলোলিস্থেসিসেও আসতে পারে। আবার রোগী অনেক সময় ক্লডিকেশন পেন নিয়েও আসতে পারে। ক্লডিকেশন পেনটা কি? ক্লডিকেশন পেনটা হচ্ছে সাধারণত রোগীর কোনো ব্যথা থাকে না যখন সে বিশ্রামে থাকে, কিন্তু যখনই হাঁটতে শুরু করে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হাঁটার পরে হঠাৎ করে পায়ের দিকে ব্যথা চলে যায় এবং এত বেশি ব্যথা হয় যে রোগীকে বসে পড়তে হয়, বিশ্রাম নিতে হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার সে হাঁটতে পারে। এই পেইনটাকে আমরা বলি ক্লডিকেশন পেন। তাহলে রোগীর প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক জনিত উপসর্গগুলো সঙ্গে ক্লডিকেশন পেন এবং প্রস্রাব বা পায়খানার অসুবিধা নিয়েও স্পন্ডাইলোলিস্থেসিসে প্রেজেন্ট করতে পারে। স্পন্ডাইলোলিস্থেসিস রোগটি ডায়াগনোসিসের জন্য অনেক দামি দামি কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। শুধুমাত্র কোমরের এক্স-রে, লাম্বোস্যাক্রাল স্পাইনের এপি ল্যাটারাল ভিউ এবং ফ্লেকশন এক্সটেনশন বা ডাইনামিক ভিউ করলে আমরা নিশ্চিত হতে পারি যে কোমরের একটা হাড় অন্য একটা হাড়ের তুলনায় সামনের দিকে বা পিছনের দিকে সরে গেছে কিনা। যদি সরে যেয়ে থাকে এটাকে আমরা কয়েকটা গ্রেডিংয়ে ভাগ করি, গ্রেড 1, 2, 3, 4 এবং 5। 25%, 50%, 75%, 100% এবং 100%-এরও বেশি এইরকম গ্রেড 5টাতে ভাগ করা হয়। চিকিৎসা কি এবং কে এই রোগের চিকিৎসা করবেন এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে। আসলে সমস্যাটা কি হাড়ের নাকি সমস্যাটা নার্ভের, সেটা নিয়েও প্রশ্ন থাকে। দেখুন, মূল সমস্যা কোমরের হাড়ের। হাড়টা সামনের দিকে সরে যাচ্ছে কারণ হয়তো পার্স ফ্র্যাকচার হচ্ছে অথবা ট্রমাটিক কারণে হাড় ভেঙে যাচ্ছে, সেজন্য একটা হাড় অন্য একটা হাড়ের সামনে বা পিছনে চলে যাচ্ছে। কিন্তু শুধু হাড়ের সমস্যা না, এই সামনে বা পেছনে চলে যাওয়ার জন্য মাঝখান দিয়ে যে নার্ভগুলো ছিল সে নার্ভগুলো চাপে পড়ছে, সেই জন্য রোগী ব্যথা অনুভব করছে। সুতরাং এটা একটা কম্বাইন্ড ডিফেক্ট, হাড় এবং নার্ভের সমস্যা। সাধারণত নিউরোসার্জন এবং অর্থোপেডিক্স যারা স্পাইন সার্জারিতে কাজ করেন তারা এই রোগগুলি নিয়ে ডিল করে থাকেন। গ্রেড 1 স্পন্ডাইলোলিস্থেসিসের ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, কমপ্লিট বেড রেস্ট, ব্যথার ওষুধ এবং লিমিটেড কিছু ফিজিওথেরাপি শিখিয়ে দিই, এতে রোগী অপারেশন ছাড়া ভালো থাকতে পারেন।
তবে গ্রেড 2, 3, 4 এবং 5-এর ক্ষেত্রে অপারেশন করিয়ে ফেলাটাই ভালো হয়। সেক্ষেত্রে আমাদের প্ল্যান থাকে, যেহেতু হাড়টা সামনে সরে গেছে, হাড়টাকে তার পূর্বের অবস্থায় নিয়ে আসা এবং ভার্টিব্রাল কলাম স্বাভাবিক অবস্থায় যেরকম থাকে সেই অবস্থায় রিস্টোর করারটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই অপারেশনের নাম হতে পারে ভার্টিব্রাল কলাম রেস্টোরেশন। আমরা নিউরোসার্জনরা কমনলি এটা বলে থাকি ডিকম্প্রেশন অফ দ্য থিকাল স্যাক, মানে যে নার্ভ রুটগুলো চাপে আছে, থিকাল স্যাক স্পাইনাল কর্ডের নিচের অংশ যেটা চাপে আছে সেটাকে ফ্রি করে দেওয়া। সেটা করা হয় পেছনের এই যে ল্যামিনা অংশটা আছে সেটাকে কেটে দিয়ে আমরা কেটে এই অংশের নার্ভটা যেন ফ্রি হয়ে যায় সে ব্যবস্থা করি। এটা একটা পদ্ধতি। এবং একই সাথে ভার্টিব্রাল কলামকে স্ট্যাবিলাইজেশন করার জন্য আমরা পেডিকেল স্ক্রু দিয়ে ফিক্সেশন করে দিই। এবং যেহেতু ডিস্ক মাঝখানে যেটা আছে সেটাও চাপ দিতে পারে, সেজন্য এখানে একটা টাইটেনিয়াম অথবা ব্যানানা কেজ আমরা দিয়ে দিই। তাহলে এই প্রসিডিউরটার নাম হয় ডিকম্প্রেশন অফ দ্য থিকাল স্যাক বাই ল্যামিনেক্টমি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন বাই পেডিকেল স্ক্রু ফিক্সেশন উইথ অটোলোগাস বোন গ্রাফট। অনেক ক্ষেত্রে টোটাল লাম্বার ইন্টারবডি ফিউশন করা হয়, যখন দুটো ভার্টিব্রাল বডির মধ্যে আমরা একটা ব্যানানা কেজ দিয়ে দিই। সেই কেজটা দিলে সেই প্রসিডিউরটার নাম হয় টোটাল লাম্বার ইন্টারবডি ফিউশন। সুতরাং অপারেশনের মাধ্যমে আমরা গ্রেড 2, 3, 4 এবং 5 এই রোগের চিকিৎসা করে থাকি। স্পন্ডালোলিস্থেসিস টার্মটা অনেকের অজানা থাকলেও জিনিসটা নতুন নয় এবং বাংলাদেশের প্রচুর রোগী এই রোগে ভুগছেন এবং তারা জানেন না যে আসলে এই রোগের জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে। সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখান থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটি আপনার নিকটস্থ যারা এই রোগে ভুগছেন, এই ধরনের উপসর্গে ভুগছেন তাদের সাথে শেয়ার করবেন, নিজেরা জানবেন, অন্যদেরকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।